আমি বললাম দৌড় মারলে গুলি করব। পাকিস্তানি দোসররা, হানাদার বাহিনীরা এই আলমডাঙ্গাতে প্রবেশ করে 20 থেকে 25 জন আলমডাঙ্গাতে প্রবেশ করে এই রেল ব্রিজ, লাল ব্রিজ যেটা নামে পরিচিত, এই লাল ব্রিজের এই পার বা ওই পারে ওরা ব্যাংকার কাটে। ব্যাংকার কাটি সেই ব্যাংকারের ভিতরে ওরা বসবাস করতেন এবং নিরীহ বাঙালিদের এপার ওপার ট্রেন রেখে নির্যাতন অত্যাচার করতেন, মারধর করতেন এবং সন্দেহ হলে যদি এই বেটা হিন্দু তাহলে বলতে এই আদমি কাপড়া উঠাও, কাপড়া উঠাই দেখতেন, মানে কাপড় উঁচু করে দেখতেন, বুঝেছেন? এমনভাবে ওরা নির্যাতন করতেন নিরীহ মেয়েদের ধরে ধরে। এই যে এই ঘরটা এখনও আছে, এই হলুদ ঘর, এই হলুদ ঘর মনে হয় যে আজীবন হলুদই থাকবে। এই হলুদ ঘরের ভিতরে নির্যাতন করতেন। এখানে কূ ছিল, ওই যে যেটা গোল করে দেওয়া আছে এই জায়গাটায় কূ ছিল, মোট 3টা কূ ছিল এখানে। তার একটা কুয়ো ছিল একটু বড় আকারে, ওই কুয়াটার ভিতরে অসংখ্য মানুষ ওই কুয়াটার ভিতরে ফেলতেন। ওনারা যদি শুনত যে এটা আওয়ামী লীগের কোনো ছত্রছায়ার লোকজন, তাহাদের ধরে ধরে মারতেন আর বলে আদমি বাতায়ে इसको क्या सिखाई, কোন আদমি হাই বলিয়ে এক কোন আদমি। তখন সে লোক মারির সে ভয়তে বলতো, স্যার আমি তো আপনাদের কথা বুঝি না। তখন ওই পাকিস্তানি দোসররা ছিলেন, যাদেরকে আল বদর, আল শামস রাজাকার বলা হয়, এনারা তখন বুঝাইয়ে দিতেন যে স্যার উনি এই কথা বলে। তারপরে তাদের বাংলায় বুঝাইতো, ওরা যে পাকিস্তানের দোসর যারা ছিলেন তারা বুঝাইতেন। আবার বলতেন যে দেখো তুমি ভালো করে বোঝো যে তুমি মুক্তিযোদ্ধা দেখেছো কিনা, তুমি মুক্তিযোদ্ধাদেরকে দেখেছো কিনা। তা সে বলতো যে না স্যার আমি মুক্তিযোদ্ধাকে দেখিনি। সে বলে ঝোট বলতে হয়, তাকে বলতো ঝোট বলতে হয়। তখন এই বুঝলেও তাকে মারধর করতো। এমনকি দেখেও সে না দেখার কথা বলতো যে দেখিনি। কিন্তু প্রতিটা মুক্তিযোদ্ধা প্রতিটা গ্রামের আনাচে কানাচে ঘুরে বেড়াতেন। সেই সমস্ত জায়গায় শেল্টার নিয়ে তারা রাত্রি যাপন করতেন। এবারটা এখানকার যে কত মানুষ এখানে মারিয়েছে আর এক অজানার বিষয়। যখন ওনারা আইডি কার্ড আলমডাঙ্গার প্রতিটা যারা যাতায়াত করতেন, যে সমস্ত সাংবাদিক যা দোকানপাট ছিল তাদেরকে আইডি কার্ড দিতেন। ওই আইডি কার্ড দেখে যাতে হয়তো আসতে হয়তো, তে বলতে আদমি এধার में आओ, ডান্ডি কার্ড লাগাই, ডান্ডি কার্ড লাগাই, মানে ডান্ডি কার্ড আমাকে দেখাও, আইডি কার্ড। এই সমস্ত কথা বলতেন। আর যার আইডি কার্ড না থাকতো তাকে ধরে মারধর করতো। 200, 300, 400, 500 টাকার বিনিময়ে ইউসুফ মিয়া এবং ইসামুল্লাহ এবং আলমডাঙ্গার পুটি খুনকার নাম শুনেছেন হয়তো, পুটি খুনকার মিলে মালেক মিয়া কালিদাসপুরের, আপনার জগন্নাথপুরে আইনউদ্দিন, এনারা নিয়ে ওই 200-300 টাকার মাধ্যমে ওই 1 টাকার আইডি কার্ড দিতেন। এই তাদের পরিচয়পত্র দিয়ে তাদেরকে এই অত্র এলাকায় দেখাশোনা করতেন। এখান থেকে ট্রেনের থেকে মানুষ নামাইয়ে নির্যাতন করে মারতেন। সে কিভাবে মারতেন তার স্মৃতি সৌধ এখানে রেখেছি, এই যে এখানে রেখে দিয়েছি, ওই ঘরের ভিতরেও আছে। এই জায়গাটায় কোনো মানুষ আসতো না, এখানে কোনো রাস্তাঘাট ছিল না, ঘর বাড়ি ছিল না, জনবসতি ছিল না। ওই রেল লাইনের পাশেই ছিল খাল, ওই মরা গাঙের পানি বাইর হইতো। খালে যদিও মরা গাঙের পানি বাইর হইতো, স্রোত ছিল খুব। এমনকি কোনো সময় সাঁতার পানি হইতো এখানে, কোনো সময় হাঁটু কিংবা কাপড় বাইসতো, এরকম হাঁটু পানি থাকতোই।
এইভাবে মানুষ পার হতো। ওনারা একটা কাঠের বাঁশ এবং কাঠ দিয়ে চড়াট বানিয়ে ওই খান সেনারা যাতায়াত করতেন, ওইখান থেকে নামা উঠা করতেন আর এখান নিয়ে আনতেন এই ঘরে। প্রমাণ হচ্ছে এই ঘর, এই ঘরে। আর এই যে অসংখ্য মাথা দেখছেন, এই মাথা মানে মানুষের মাথা কাইটিয়ে কাইটিয়ে ফেল দিত। আর এই কামালপুর কালিদাসপুরের গরু মহিষ রাখা আলাদা করতো, এই মাথা নিয়ে বল খেলা খেলতো। যুদ্ধের পর এই 14ই ডিসেম্বরের কথা বলছে, 14ই ডিসেম্বরের কথা। এই 14ই ডিসেম্বরে আমরা এই যে কালিদাসপুর স্কুল, 2টা বাড়ি পর নদীর ওপারে 2টা বাড়ি পর কালিদাসপুর স্কুলে অবস্থান ছিলাম। এটা ছিল কালিদাসপুরের দখলে, মিরপুর থানার দখলে। এখান থেকে ব্রিকফিল্ড সম্পূর্ণ মিরপুর থানার দখলে, আমরা কিন্তু মিরপুর থানার অধীন ছিলাম। তাই আমাদের অধীনে এটা ছিল। আমরা আইসে আমি এবং আনসার আলী কালিদাসপুর 2 জন আসলাম যে চল দোস্ত ওপর দিয়ে বেরিয়ে হাইটে ঘুরে আসি। ব্রিজ পার হয়ে ওই পাশেরটাই হচ্ছে কাঠমারা, একের এইরকম সমান। ওই কাঠের ওপর দিয়ে পার হলাম, তাহলে রাস্তাও তো ভালো, এপার ওপার পার হওয়া। তা ওই পাশের তো আর ব্রিজ ছিল না, এই রাস্তা দিয়ে পার হয়ে আসলাম। আইসি দেখছি বল খেলা খেলছে মাথা নিয়ে। তা আমি বোঝাই গোলাপ, কামালপুর বাড়ি, বোঝাই গোলাপ। আর যেই এই গোলাপ বলিস ও দৌড় মারছে। আমি বললাম দৌড় মারলে গুলি করবো, দৌড় মারলেই গুলি করবো। ও দেখছে যে আমার হাতে অস্ত্র, আমার হাতে আছে SMG, আমার দোস্ত আনসারের হাতে আছে SLR, ওনার SLR, আমার কাছে SMG। এই নিয়ে আমরা আসছি। তারপর গোলাপ দাঁড়িয়ে গেল, তো বলছে ভাই কী করে ছেলে পিলিয়ে মানুষ, আমরা আপনার মাফ করে দিয়েন, আপনারা পরিচিত মানুষ, মাফ করে দিয়েন। এরপরে দেখি যে বাবুর আলী বলি কামালপুরের, সে বলছে হ্যাঁ মাফ নাই, ঘোড়ার ডিম চাবেন। আমাদের হারামজাদা, মাপ চাবি তোর বাপ চাবে, এই তুই বাড়ি যা, তুই খবর করবো রাত্রিবেলায় খবর করবো তোর। তারপরে ওই কথা শুনি ওর বাপ মকসেদ আইসে এই হাত পাশায় ফিরাচ্ছে, বলছে বাবা যদি আমার ছেলে কোনো ভুল করে থাকে, তোমাদের সঙ্গেই বেরিয়েছে, তোমরা তাকে মাফ করে দেবে। তা আমরা বললাম যে আমার কাছ তো বললে হবে না, মঈনুদ্দিন বলতে হবে। গণি তত্ত্বাবধায়ক ওখানে কমান্ড চালায়, গণি মঈনুদ্দিনের অধীনে গণি কমান্ড চালায়। না, কালিদাসপুর মঈনুদ্দিন চেয়ারম্যান, না তাকে বলতে হবে। তা গিয়েছে তার কাছে, সে আইসিয়ে আমাকে বলছে দেখ গ্রামের ছেলেপিলি, পার্শ্ববর্তী গ্রামের ছেলেপিলি, এরা হয়তো ভুল করতে পারে, এদেরকে ছাড়ি দে। দেখ তার ছাড়ি ছড়ি নিয়ে গেল। এইরকমভাবে এই যে ব্রিকফিল্ডে বহুত কত কোটি ইট ছিল, মানে তার সংখ্যা বলা যাবে না, এত ইট ছিল। এই যে গোহাটের সম্পূর্ণ জায়গাটা ইট ছিল এবং কয়লা ছিল, এই সব ফেলিতে চলে গেছিল ওখানকার ভাটার লোকজন। এখন এর তো স্বাধীনের পরের কথা বলছে, 14ই ডিসেম্বর কয়লাগুলাই মানুষের বাজারে যে সমস্ত কাজ করতো, কামারের বা অন্যান্য কাজে কয়লা যারা ব্যবহার করতো, তারা কয়লা নিয়ে যায় এখান থেকে নিয়ে যেয়ে ব্যবহার করতো। ইট নিয়ে যেয়ে, যেমন আমরাই এখানকার ব্রিকফিল্ডের ইট নিয়ে যেয়ে আমাদের মুক্তিযোদ্ধা অফিস তৈরি করি, যেটা মুক্তিযোদ্ধা পাঠাগার নামে পরিচিত ছিল। মুক্তিযোদ্ধা পাঠাগার এখনও আমাদের খাতায় লিস্টেড আছে যে আমরা প্রথমে মুক্তিযোদ্ধা পাঠাগার তৈরি করি। তখন মুক্তিযোদ্ধার সংসদ ছিল না, মুক্তিযোদ্ধার কোনো নাম ছিল না, আমরা মুক্তিযোদ্ধা পাঠাগার নামে এই প্রথম নাম দিই। এখান থেকে ইট নিয়ে যাই। এই পাঠাগারে মুক্তিযোদ্ধাদের নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন কথা আলাপ আলোচনা, এমন কি সবেদ আলীর ওপর বারবার দায়িত্ব দিয়ে গেছে। সবেদ আলীকে হয়নি, যেহেতু সে মূলত জাসুদ করতেন। এই রাজনৈতিক দলের কারণে সবেদ আলী কোনো দায়িত্ব পায়নি। বিভিন্ন সময় গভর্নমেন্টার ছিলেন কালিদাসপুরের শফিউর রহমান জর্দার সুলতান, তারপরে
কালিদাসপুরের ফজলুল হক এবং শ্রীরামপুর কালিদাসপুর ইউনিয়নের শ্রীরামপুরের আব্দুল কুদ্দুস, যে বাজারও বাড়ি আছে তার, আব্দুল কুদ্দুস, এবং কয়রাডাঙ্গার ছিলেন মতিয়ার রহমান মন্টু, ভাই লালটু এবং লালটুর ওয়াইফ পর্যন্ত এখানে কমান্ডারি করে গেছে। হাটবোয়ালিয়ার কাশেম মাস্টার উনিও কমান্ডারি করছেন, হাটবোয়ালিয়ার ভুলবু উনিও কমান্ডারি করছেন এই আলমডাঙ্গার এই পাঠাগারে। এই জায়গাতে আপনার বধ্যভূমিতে অসংখ্য মানুষ মানে সে সীমা গুনার বাইরে, আমরা তো চোখে দেখতে পারিনি, তবে আমরা যা হাড় গোড় দেখেছি, কারোর বাহু পড়ে আছে, কারোর এই ঠ্যাং পড়ে আছে, কারোর মাথা পড়ে আছে, কারোর এই বুকের খাসা, এই জায়গায় মাংসগুলা খাইয়ে গেছে, খাসা বাড়ি আছে।